শিহাব মুচকি হাসলো, কিছু বলল না, ছবিগুলোও দেখলো না। শিহাব জানে না ভালোবাসা কি, কিন্তু শিহাবের কাছে ভালোবাসা মানেই স্বর্ণলতা, বিরহ মানেই স্বর্ণলতা, অপেক্ষা মানেই স্বর্ণলতা, কান্না মানেও শুধুই শিহাবের স্বর্ণলতা। স্বর্ণলতাই তার ভিতরে সর্বস্ব দখল নিয়েছে, হৃদয় থেকে প্রতি ফোঁটা ভালোবাসা শুষে নিয়েছে, কিন্তু হৃদয়ের সেই খরার জমিনে সে ভালোবাসার ফসল ফলায়নি। অন্যায় করেছে স্বর্ণলতা, ঘোর অন্যায় করেছে, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করার সাধ্য শিহাবের নেই। জমিদার গিন্নি নিশ্চয়ই অনেক বেছে বেছে শিহাবের জন্য মেয়ে দেখেছেন, কিন্তু ওনাকে কে বোঝাবে শিহাবের মনের দখল অনেক আগেই শিহাব অন্য কারোর নামে করে দিয়েছে। চাইলেও শিহাব অন্য কাউকে আর সে জায়গা দিতে পারবে না। শিহাবের চিৎকার করে পুরো দুনিয়াকে বলতে ইচ্ছা করছে, ভালোবাসি আমি যারে, ও যারে, এই জন্মে আমি পাই যেন শুধুই তারে। যদি তারে না পাই, এ দুনিয়ায় আমার আর কাউকে চাওয়ার নাই। জমিদার গিন্নির কথা না মেনে রাতেই গ্রাম থেকে শহরে ফিরেছে শিহাব। সম্পূর্ণ রাস্তাতেই সে অনুভব করেছে তার স্বর্ণলতাকে। কি জাদু করলো কে জানে। শিহাবের নিজেকে বিরহে জর্জরিত কবি বলে মনে হয়, ভালোবাসায় ব্যর্থ এক কবি। শিহাবের অবশ্য আফসোস হয় না, থাক না কিছু ভালোবাসা গোপনে, সব ভালোবাসা কি প্রকাশ করতে হয়। চারুলতা কখনো জানবেও না শিহাবের তার প্রতি এই অদম্য ভালোবাসা। যদিও বা কখনো জানে, তাও বোধ হয় শিহাব হারিয়ে গেল, সে তাকে খুঁজবে না, এক মুহূর্তের জন্যেও শূন্যতা অনুভব করবে না। কিন্তু শিহাবের সর্বস্ব সে দখল করেই নিয়েছে। শিহাব স্থির করলো কাল সে গুরুত্বপূর্ণ একটা মিটিং সম্পন্ন করবে, কিন্তু এও খেয়াল করলো সেই মিটিংয়ে অংশ নেওয়ার মতো ভালো কোনো জামা কাপড় তার নেই। শিহাব বেরিয়ে পড়লো নিউ মার্কেটের উদ্দেশ্যে, কিছু কেনাকাটা করা প্রয়োজন। এইটা কোথায় নিয়ে এলেন? দেখি তো কাজী অফিস বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো শপিং মল। ঠিকই ধরেছেন। আমরা শপিং মলে কেন এসেছি? বিয়ের শপিং করবেন না? প্রয়োজন নেই। প্রয়োজন আছে চারুলতা। বিয়ে তো দু একদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। ছোট্ট ছোট্ট কিছু চিঠি থাকা প্রয়োজন। এমন হঠাৎ বিয়েই সবচেয়ে বড় স্মৃতি, অতিরিক্ত স্মৃতির প্রয়োজন নেই। আচ্ছা, বেশি কিছু কিনবো না। নিউ মার্কেটে আমার একজন পরিচিত বিক্রেতা আছে, তার কাছ থেকে শুধু একটা শাড়ি কিনবো। হামিদ, তুমি বলো না? আমার কথাও কি কোনোদিন শোনে? যাই শুনবো। আচ্ছা ঠিক আছে, চলুন তবে, মনে থাকে যেন, বেশি সময় যেন না লাগে। ঠিক আছে, বেশি সময় নিব না। তিনজনেই প্রবেশ করলো মার্কেটের ভেতর। সাজিদের ইচ্ছে পরিচিত সে দোকান থেকে দ্রুত একটা শাড়ি কিনে কিছু প্রসাধনী কিনে নেওয়া, তাই সাজিদ সরাসরি সেই দোকানের কাছে চলে গেল, যার পাশের দোকানে শিহাব তার মায়ের জন্য একটা শাড়ি দেখছিল। কাতান শাড়িতে বেশ সুন্দর ও মায়াময়ী লাগে জমিদার গিন্নিকে। শিহাব খুব পছন্দ করে মায়ের এমন মমতাময়ী রূপ। শাড়িটি দেখে কেন যেন মনে হচ্ছিল শাড়িটা তার মায়ের জন্য তৈরি করা হয়েছে। তাই শিহাব কোনো চিন্তা ভাবনা না করেই শাড়িটি কেনার উদ্দেশ্যে দোকানটিতে যায়। সাজিদ চারুর জন্য দেখছে লাল রঙের জামদানি শাড়ি। জামদানি শাড়িতে সে আরো একবার চারুকে দেখেছে, তাই জামদানি শাড়ি কিনবে বলেই মনস্থির করলো। লাল শাড়িতে সত্যি চারুকে অসম্ভব মানায়, অবশ্য চারুকে সব কিছুতেই মানাবে বলে সাজিদের ধারণা। আপনার কোন রং পছন্দ চারুলতা? আমার পছন্দের কোনো রং নেই। আমার জীবনটাই যেখানে বিবর্ণ, সেখানে আবার আমার পছন্দের রং। কোন শাড়িটি পছন্দ হয় দেখুন, যেটা পছন্দ হয় সেটাই কিনবো। আমার কোনো পছন্দ নেই সাজিদ, আপনার যা ভালো লাগে তাই কিনুন। সাজিদ অসহায় দৃষ্টিতে হামিদের দিকে তাকালো। এমন দৃষ্টির অর্থ বোধহয় হামিদের কাছে সাহায্য চাওয়া। আমরা দুজন মিলেই পছন্দ করি। আমার চাউরে সবকিছু মানাইবো। হ্যাঁ, সেটাই ঠিক হবে। দেখো তো লালটা ভালো হবে নাকি গোলাপিটা? বিয়ের জন্য হলে লালটাই সুন্দর। শিহাব মাত্রই শাড়িটি কিনেছে, কিন্তু তখনই শিহাবের ফোনে একটি কল এলো। শিহাবের বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে। কোনো মতে তড়িঘড়ি করে বের হতে চাইলো সেখান থেকে। তখনই তখনই অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লাগলো এক মেয়ের গায়ে। শিহাবের মাথা সম্পূর্ণ খালি হয়ে গেছে, তার মাথায় কিছুই আসছে না।
সে মেয়েটার চেহারা না দেখেই কোনো মতে দুঃখিত বলে সেখান থেকে সরে আসে। সাজিদ আর হামিদ মিলে শাড়ি কিনছে বেশ দেখে শুনে। চারুর বেশ দমবন্ধ লাগছিল দোকানের ভেতর, তাই সে বেরিয়ে এলো। কিন্তু দোকান থেকে বের হতে না হতেই কারোর সাথে ধাক্কা লেগে হাত থেকে কলেজ ব্যাগটা মাটিতে পড়ে গেল। ছেলেটাকে কিছু বলার আগেই সে কোনো মতে দুঃখিত বলে সেখান থেকে সরে যায়। চারু বুঝতে পারলো না আসলেই ব্যাপারটা ইচ্ছাকৃত ছিল না তাড়াহুড়োয় ছেলেটা খেয়াল করেনি। চারুকে দোকান থেকে বের হতে দেখে তৎক্ষণাৎ হামিদও বেরিয়ে আসে। সে না বলে বের হওয়ার কারণে এক প্রকার ধমক দিয়েই চারুকে আবার দোকানের ভেতর নিয়ে গেল। কিছুটা দূরে গিয়েই হঠাৎই থমকে গেল শিহাব। কেন যেন মনে হলো ধাক্কা খাওয়া মেয়েটির সাথে সে পূর্ব পরিচিত। মেয়েটির শরীর থেকে অদ্ভুত এক সুগন্ধি বেরিয়ে আসছিল, যা শিহাব পেত 4 বছর আগে নিজের স্বর্ণলতার শরীরে। না, শিহাবের ভুল হয়নি, সে নিশ্চিত এইটাই স্বর্ণলতার গায়ের গন্ধ ছিল। শিহাব পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে দেখা গেল না কাউকেই। শিহাব আরেকটু এগিয়ে এদিক সেদিক খুঁজতে শুরু করলো, কিন্তু এরই মাঝে দ্বিতীয়বার কল এলো শিহাবের ফোনে। জমিদার সাহেবের রক্ত প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ রক্তের গ্রুপে এখন কাউকেই পাওয়া যাচ্ছে না, কিন্তু শিহাবের রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাকে দ্রুত হাসপাতালে পৌঁছতে বলা হলো, নইলে বড় কিছু হয়ে যেতে পারে। আঘাত গভীর, মৃত্যুর আশঙ্কা অবধি রয়েছে। শিহাবও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল মার্কেট থেকে। আর এরই সাথে সে দ্বিতীয়বারের মতো হারিয়ে ফেলল নিজের স্বর্ণলতাকে। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে, কিন্তু এত কিছুর ভিড়ে এই শূন্যতার কারণ খোঁজার বিশেষ সময় পেল না শিহাব। 3 কবুল পড়ার মাধ্যমে সাজিদকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলো চারুলতা। সাজিদের এখনো বিশ্বাস হচ্ছে না সত্যিই চারুলতার সাথে তার বিয়ে হয়েছে, তবে চারুর মধ্যে কোনো রকম অনুভূতি দেখা যাচ্ছে না। এমন একটা ভাব যেন সব স্বাভাবিক। সিঁদুর রাঙা জামদানি শাড়িতেই নিজেকে জড়িয়ে রেখেছে চারু। মুখমণ্ডলে প্রসাধনীর লেশ মাত্র নেই, তাও অপূর্ব স্নিগ্ধ লাগছে তাকে। সাজিদ কাজীকে তার সম্মানী দিতে গিয়েছে। চারু আর হামিদ দাঁড়িয়ে আছে কাজী অফিসের বাইরে। আমরা কি কিছু ভুল সিদ্ধান্ত নিলাম চারু? জানি না। যদি ভুল হয়? আমার সাথে যা খারাপ হয়েছে তার চেয়ে বেশি খারাপ হওয়ার আছে বলে আমি মনে করি না। আমার কেন যেন মনে হচ্ছে সাজিদ ও নাজমা বেগম কোনো না কোনোভাবে বসের সাথে সম্পর্কিত। মানে তাহলে তুই সাজিদের বিয়ে কেন করলি? হামিদ অতিরিক্ত উত্তেজিত হয়ে কথাটা বললেও চারু খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল। বসের সাথে সম্পর্কিত মানে এই নয় তারা বসের দলে। আমার মনে হচ্ছে তাদের পরিবারটির সাথে কোনো না কোনোভাবে বস নামক সেই অজ্ঞাত ব্যক্তিটির যোগসূত্র রয়েছে। আমার রহস্যের জট খোলার আগে এই পরিবারের রহস্য জানাটা খুব প্রয়োজন। তারাও যদি খারাপ হয়? আমি মানসিকভাবে প্রস্তুত। এখন আমি সব ধরনের ঘটনা সামলাতে পারবো। সহজে ভেঙে পড়বো না আমি। আর যেই চারুলতাকে তোমরা দেখছো তাকে অনেক কষ্টে ধীরে ধীরে তৈরি করেছি আমি। আমি এমনই এক চারুলতা যার ভিতরে হাজার ঝড় বয়ে গেলেও মুখে তার ছিটে ফোঁটা অবধি প্রকাশ পাবে না। আমি তাহলে ঠিকই ধরেছিলাম, তুই অনুভূতিহীন না, তুই শুধু অনুভূতিগুলো লুকায় রাখিস। চারু কিছু না বলে মুচকি হেসে আকাশ পানে চাইলো। জীবনের এক নতুন মোড় শুরু হয়েছে চারুর। কে জানে এই জীবন তাকে কোথায় নিয়ে যাবে। তবে চারুর ভয় লাগছে না। এই জীবন থেকে তার যেমন কিছু চাওয়ার নেই, তেমনই কিছু হারানোরও নেই। চারু, হুম। সাজিদরে দেখে মনে হইলো সে আসলেই তোরে চায়, কিন্তু তুই সহজেই তার প্রস্তাবে রাজি হইলে। সাজিদ যদি তোরে সহজে পাইয়া গেছে ভাইবা অবহেলা করে? অবহেলা অনেক পেয়েছি। এই অবহেলার ভয়ে আমি নিজের লক্ষ্য থেকে সরতে পারি না। তাছাড়া সাজিদ আমাকে অবহেলা করলে যে আমার কষ্ট হবে এমনটাও না। যদি আমি তাকে ভালোবাসতাম তাহলে বোধহয় কষ্ট হতো। যেহেতু ভালোবাসি না তাই কষ্ট হওয়ারও সুযোগ নেই। তুই নিশ্চিত ওরা বসের সাথে সম্পর্কিত? না, আমি শুধু অনুমান করছি। অনুমানের উপর ভিত্তি কইরা এত বড় সিদ্ধান্ত নেওয়া কি উচিত হইল? শুধু অনুমান না, আমি অনেকাংশে নিশ্চিত, তবে পুরো নিশ্চিত না। সবচেয়ে বেশি ঘাপলা আছে নাজমা বেগমের মাঝে। ভদ্রমহিলা আমাকে দেখলে একটু বেশিই ভালোবাসা দেখান। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। ব্যাপারটা ঠিক তেমনই। বসের সাথে সম্পর্ক থাক বা না থাক, আমি নিশ্চিত নাজমা বেগম সুবিধার না। সাবধানে থাকিস চারু, তোরে নিয়ে আমার চিন্তার শেষ নাই। হুম। চিন্তায় চিন্তায় তোমার পেটের ভুঁড়িটাও কমে গেছে। হামিদ একবার নিজের পেটের দিকে তাকিয়ে চোখ গরম করে চারুর দিকে তাকালো। চারু এখনো মুচকি হাসছে। প্রশান্তিকর দৃশ্য। এই দৃশ্য সামান্য থাকলে অন্তত চারুকে বকা যায় না।
হামিদ মনে প্রাণে চায় চারু ভালো থাকুক। সাজিদের সাথে বিয়ে তো হয়ে গেল, এই বিয়ে কি চারুকে ভালোবাসার দিশা দিয়ে সুন্দর একটি জীবন উপহার দেবে, নাকি চারুর অন্ধকার জীবনটা আরো বেশি অন্ধকারে ঠেলে দেবে? না, চারুর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, সব খবরাখবর রাখতে হবে। চারুকে নিয়ে বিন্দু মাত্র ঝুঁকি নিতে নারাজ হামিদ। কিছুক্ষণ পরেই সাজিদ ফিরে এলো। সামান্য ভালো কিছুক্ষণ পরেই সাজিদ ফিরে এলো। ভাগ্য ভালো, সাজিদের কাছে সব সময়ই নিজের প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা মিটে গেছে। হামিদ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যি আমাকে আজ অনেক হেল্প করেছো। ধন্যবাদ লাগবো না। আপনি শুধু আমার চারুরে দেখে রাখেন। আমার মা গতন হওয়ার আগে ওর দায়িত্ব আমারে দিয়ে গেছে। আমি পুরোপুরি পালন করতে পারি নাই। পারলে ওর জীবনটা অনেক সুন্দর হইতো। আপনার কাছে অনুরোধ, যেটা আমি পারি নাই সেটা আপনি কইরেন। আপনি হয়তো ওরে অনুভূতিশূন্য ভাবতে পারেন, কিন্তু ওরে একটু ভালোবাসা দিয়ে দেখবেন। ও নিজের সব ভালোবাসা আপনারাই দিব। ভালোবাসার মানুষের বড্ড অভাব তার। তুমি চিন্তা করো না হামিদ, তোমার বোনের সব দায়িত্ব আজ থেকে আমার। আজ আমি যেই হাত ধরেছি, জীবন শেষ দিন অবধি সুখে দুঃখে আমি এই হাত ধরে রাখবো। নিজের সবটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবো চারুলতাকে। আপনি খুবই অদ্ভুত সাজিদ। আমাকে আপনি সম্বোধন করেন, আর বড় ভাইকে তুমি। আপনারা দুজনেই আমার অনেক ছোট হবেন। হামিদের চেহারার বাচ্চা বাচ্চা একটা ভাব আছে, তাকে সহজেই তুমি সম্বোধন করা যায়। আর আপনার চেহারায় এক ধরনের গাম্ভীর্য আছে, যা আপনার বয়সটা আড়াল করে আপনাকে সবচেয়ে বেশি ম্যাচিওর দেখায়। আপনি হয়তো ভুলে গেছেন, আমার ভাই ইতিমধ্যে এক বাচ্চার বাবা হয়ে গেছে। সাজিদ এবং হামিদ দুজনেই মুচকি হাসল। হাসির আড়ালেই চাপা পড়ে গেল আরো অনেকগুলো প্রশ্ন। চারুলতার ভিতর থেকে অনিচ্ছাকৃত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অপ্রাপ্তির খাতায় আরো একটা কিছু যোগ হলো। কি যেন একটা পাওয়া হলো না? সেই অপ্রাপ্তির নাম কি শিহাব? এই অযাচিত প্রশ্নের উত্তরও দিতে পারল না চারুলতা নিজেও। বধূ বেশে চারুকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন নাজমা বেগম। আরো বেশি অবাক হলেন সাজিদকে পাশে দেখে। চারুলতা নাজমা বেগমের পা ছুঁয়ে সালাম করতেই তিনি হালকা বাধা দিলেন। এইসব কি মা? তোমার এই সাজ পোশাক কেন? মা, আমি আর চারুলতা আজ বিয়ে করেছি। নাজমা বেগম অবাক হলেও ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। বিয়ে করেছিস? কখন? আমাকে জানালি না কেন? আমরা দুজনেই অ্যাডাল্ট আন্টি, আমাদের অভিভাবক প্রয়োজন নেই। নাজমা বেগমের মুখের হাসি বিলীন হয়ে গেল। সাজিদও স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। সে ভাবতেও পারেনি চারু এমন একটা জবাব দেবে। চারু মূলত নাজমা বেগমকে একটু বাজিয়ে দেখতে চাইছে। তার আচার আচরণ পর্যবেক্ষণ করা প্রয়োজন। এসো, তোমরা ভেতরে এসো। দুজনেই ভেতরে প্রবেশ করলো। চারু সোফায় বসলেও সাজিদ নিজের ঘরে প্রবেশ করলো। কাগজপত্রগুলো আগে ভালো করে রাখা প্রয়োজন। তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো মা? না তো, রাগ করবো কেন? না মানে আমাকে না জানিয়ে বিয়ে করলে, এর জন্য জিজ্ঞেস করলাম। না আন্টি, আসলে হঠাৎ করেই। থাক মা, বলতে হবে না। বিয়ে করে নিয়েছো ভালো কথা। আমিও চাইতাম তোমাকে আমার ছেলের বউ করবো। কি যে খুশি লাগছে আমার, তোমাকে বোঝাতে পারবো না। নাজমা বেগমের খুশিটা স্পষ্ট। তিনি সত্যিই খুশি হয়েছেন। কোনো বানোয়াট কথা বা খুশি তিনি প্রকাশ করছেন না, কিন্তু খুশি হওয়াটাই স্বাভাবিক লাগছে, অস্বাভাবিক লাগছে চারুর কাছে। তিনি কেন খুশি হবেন? না জানিয়ে বিয়ে করার কারণে একটু হলেও তো মন কষাকষি হওয়ার কথা। দুপুরবেলা চারুর সকল জিনিসপত্র ছাদের সেই ঘরটার থেকে সাজিদের ঘরে নিয়ে আসা হয়েছে। মাঝে মাঝে দু একজন প্রতিবেশী এসে দেখে যাচ্ছেন চারুকে। মোটামুটি সকলেই প্রশংসা করছে চারুর। সবচেয়ে অবাক করা ব্যাপার, চারু যে এখানে এতদিন যাবৎ আছে তা তারা কেউই জানতো না। নাজমা বেগমও সবাইকে বলেছেন তিনি নিজেই সাজিদকে বিয়ে করিয়ে চারুকে ঘরে তুলেছেন। চারুও মোটামুটি হাসি মুখেই সকলের সাথে কথা বলল। সারা দিন ক্লান্তি শেষে চারু ঘরে যাওয়ার সুযোগ পেল। ক্লান্তিতে শরীর অবসাদ হয়ে আসছে, শরীরে বিন্দু মাত্র জোর পাওয়া যাচ্ছে না। তার উপর আজ থেকে অন্য আরেকজনের ঘরে থাকতে হবে তাকে, অন্য আরেকজন পুরুষের সাথে থাকতে হবে। জামাল হোসেনের কথা মনে আসতেই ঘৃণায় চোখ মুখ কুঁচকে এলো চারুর। সাজিদও কি এমন ব্যবহার করবে? হয়তো হ্যাঁ, হয়তো না, যা কিছুই হতে পারে। চারু লম্বা একটা শাওয়ার নিয়ে বের হতেই সাজিদকে দেখা গেল। কিছু ফাইল নিয়ে কাজ করছে সে। চারুর সাথে চোকাচোকি হতেই একটু মুচকি হাসলো, তবে চারু হাসলো না। অকারণ হাসা পাগলের লক্ষণ। রাতে কিছু খেয়েছেন চারুলতা?
খেতে ইচ্ছে করছিল না। অনেক সময় ইচ্ছের বাইরেও অনেক কিছু করতে হয়। সারা জীবন নিশ্চয়ই সকলের সাথে হাসি মুখে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন। আপনি তো আবার হাসতে পছন্দ করেন না। কথাটা বলে হাসলো সাজিদ নিজেই, তবে চারু হাসলো না। সাজিদ একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো, তবে চারুর কেন যেন খেতে ইচ্ছে হলো না। খেয়ে নিন চারুলতা। বিশ্বাস করুন, আমার সত্যি খেতে ইচ্ছে করছে না। ওই যে বললাম, অনেক সময় ইচ্ছের বাইরেও অনেক কিছু করতে হয়। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল বউয়ের হাতের খাবার খাওয়া। এই আশায় আমিও আজ রাতে খাইনি। কেন? আপনার প্রাক্তন স্ত্রী কি আপনার সেই আশা পূরণ করেনি? সাজিদ কিছুটা অপ্রস্তুত বোধ করলো। চারুর এমন উত্তর সে আশা করেনি। সাইমার কাছে এই সময় ন্যাকামি মনে হতো চারুলতা। তার কাছে এসবের জন্য সময় ছিল না। আজকে আমাদের দিনে তার কথা না টানি। হুম, তবে আপনার আশা রাখতে আপনাকে খাইয়ে দিতেই পারি, তবে আমি খাবো না। আমার জন্য না হয় আজকে একটু কষ্ট করলেন। চারুলতা কথা না বাড়িয়ে খাবারের প্লেট নিয়ে বসলো। আপনার নিজের স্বামীকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না চারুলতা? স্বামীকে নিয়ে স্বপ্ন দেখার আগেই আমার বিয়ে হয়, আর বিয়ের পর তার জঘন্য রূপ দেখে আর স্বপ্ন দেখাটা হয়ে ওঠেনি। দেখতে ইচ্ছে হয় না? সত্যি বলতে হয় না, তবে ছোটবেলায় আমি নৌকায় চড়তে খুব ভালোবাসতাম। আমার ভাই সবসময় নৌকায় চড়লেও আমাকে কখনো নেয়নি। তখন মা বলতো আমার স্বামী নাকি আমাকে নিয়ে নদীতে জ্যোৎস্না বিলাস করবে। এই শব্দটা আমার কাছে নতুন ছিল, তাই ভাবতাম সে আমাকে নিয়ে রাতের বেলায় নৌকায় উঠবে। অনেকদিন পর্যন্ত এই ইচ্ছে ছিল আমার। অবশ্য অন্যান্য ইচ্ছের মতো এই ইচ্ছেও মরে গেছে অনেক আগেই। জ্যোৎস্না বিলাস করবেন চারুলতা? আমার জানা মতে ঢাকা শহরের এই মস্ত বড় বড় বিল্ডিংয়ের মাঝে জ্যোৎস্না বিলাস হয় না। কে বলেছে হয় না? করলেই হয়। চলুন খাওয়া শেষ করে জ্যোৎস্না বিলাস করব। চারুলতা কথা বাড়ালো না। খাওয়া শেষ হতেই সাজিদ চারুকে নিয়ে গেল টেরেসে। সৌভাগ্যক্রমে আজ পূর্ণিমা। পূর্ণচন্দ্র নিজের আলো ছড়িয়ে চারিদিক মোহমীয় মায়ায় আবৃত করে দিয়েছে। চাঁদের নরম আলোয় ঢাকার এই মস্ত বড় বিল্ডিং গুলোও সুন্দর লাগছে। আসলেই কিছু জিনিস সব সময়ই আশেপাশে সব কিছুকে মায়াময়ী করতে সক্ষম। আকাশের এই চাঁদ পরিবেশকে মায়াময়ী রূপদান করছে, আর সেটার দিকে তাকিয়ে থাকা চারু মুগ্ধ করছে সাজিদকে। এই মেয়েটা সত্যি অনন্য সাধারণ। হাজারো খারাপ কাজ করার পরেও হয়তো মেয়েটার প্রতি কেউ ঘৃণা অনুভব করতে পারবে না। এমন মায়াবী চেহারা কি আদৌ ঘৃণা করা যায়? একটা কথা বলি চারুলতা, বলুন। বললে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো হলে করব। আমি আপনাকে ভালোবাসি চারুলতা। বিশ্বাস করেছেন? পুরোপুরি করতে পারছি না। সে যোগ্যতা কি আদেও আমার আছে? আপনি নিজেও জানেন না আপনার মাঝে ঠিক কি আছে। হাজারো অস্বস্তির ভিড়ে এক টুকরো প্রশান্তি আপনি। আপনাকে হাজারবার ভালোবাসি বললেও আমি ক্লান্ত হব না চারুলতা। গুছিয়ে কথা বলতে জানেন আপনি। আপনার চেয়ে বেশি সম্ভবত নয়। আমাকে ভালোবাসা সহজ না, সাজিদ। আমি যে সেই কঠিন কাজ করে ফেলেছি চারুলতা। শেষ পর্যন্ত আপনার হাত ধরে থাকার অস্বীকার বোধ হয়েছি। আমার ভালোবাসা দ্বারা আপনার জীবনের বিষাদময় কাঁটাগুলো আমি দূর করে দেবই চারুলতা। মিথ্যে আশা দেবেন না সাজিদ। আমি যে ভালোবাসা প্রচণ্ড ভয় পাই। আমি জানি না আপনার কাছে আমার ভালোবাসার সংজ্ঞা কি, তবে আমি আপনাকে আমার সকল ভালোবাসা দিতে চাই। আমার ভালোবাসায় বিলীন হয়েই না হয় আপনি ভালোবাসার নতুন সংজ্ঞা দিবেন। চারু কোনো উত্তর দেয় না। দিতে ইচ্ছে হয় না। আসলেই চারুর বাঁচতে ইচ্ছে হয়। খুব করে বাঁচতে ইচ্ছে হয়। কিন্তু বাঁচার জন্য তার কোনো কারণ নেই। আজ খুব করে ইচ্ছে করছে কারোর জন্য বাঁচতে। চারুলতা, হুম। আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? পারেন। সাজিদের ধারণা ছিল চারু লজ্জায় মুখ লুকাবে, কিন্তু এমন কিছুই হলো না। খুব স্বাভাবিকভাবেই অনুমতি দিল সে। অবশ্য সাজিদের আগেই ভাবা উচিত ছিল সে অন্য কোনো মেয়ে নয়, বরং চারুর সাথে আছে। এই মেয়ে তো ভিন্ন হবেই। সাজিদ এক হাত দিয়ে জড়িয়ে নিল চারুকে। কিছুটা অস্বস্তি বোধ করছে সে, কিন্তু চারুর মাঝে এমন কিছুই লক্ষণীয় নয়। সাজিদ ধীরে ধীরে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো চারুর। চারু বাধা দিল না। চারুর বাধা না পেয়ে আরো একটু কাছাকাছি সে চলে গেল। নিজের অধর জোড়া স্পর্শ দিল চারুর কাঁধে। চারুর কেমন অনুভূতি হচ্ছে তার জানা নেই, কিন্তু নিজের ভিতর অন্য এক সাজিদকে অনুভব করছে সে। সেই সাজিদ খুব করে কাছে পেতে চায় তার কাছে।
তার কাছে বসে থাকা রমণীকে, যার সাথে আজই সে আবদ্ধ হয়েছে এক পবিত্র বন্ধনে। কাঁধ ছাড়িয়ে সেই অধর জোড়া নেমে পৌঁছালো গলাতে। একের পর এক এলোমেলো স্পর্শ দিয়ে চলল সেখানে। নিজের অজান্তেই এক হাত শাড়ির ভেতর দিয়ে চাপটে ধরল চারুর কোমর, আরেক হাতে মাথার পিছনে, যেখানে থেকে সে কাছাকাছি আনতে চাইছে অপরূপ সুন্দরীর এলোমেলো কেশ, নিজেকে মিশিয়ে নিতে চাইছে তার সাথে। ধীরে ধীরে দুই জোড়া অধর মিলিত হলো পরস্পরের সাথে। সাজিদ এলোমেলো ভাবে চারুকে চাইলেও চারু কেমন যেন নিশ্চুপ। সে আবারও গভীর আবেগ নিয়ে অধর ছোঁয়ালো আরেক জোড়া অধরে। গভীর আবেগে প্রকাশ করতে চাইছে নিজ আকাঙ্ক্ষা, কিন্তু পরক্ষণেই থেমে গেল অপর দিকে নিশ্চলতা দেখে। কি হলো চারুলতা? কি? আপনি রেসপন্স করছেন না কেন? আপনি কি আমাকে চান না? আমি কিছু অনুভব করতে পারছি না সাজিদ। আপনি আমাকে ভালোবাসেন না চারুলতা। আপনি আমাকে ভালোবাসেন না। হুম, বাসি না। তাহলে আমাকে বিয়ে কেন করলেন? আগেই তো বলেছিলাম আমাকে ভালোবাসা অত সহজ নয়। তবে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করব না সাজিদ। আপনি নিজের প্রাপ্য বুঝে নিতে পারেন। আমি বাধা দেব না। আমি আপনার দেহের দখল নয়, মনের দখল চাই। দেহের দখল তো সবাই দিতে পারে। মনের দখল না হয়, নেওয়া অবধি না হয় আমি অপেক্ষা করলাম। করতে পারবেন? আমি জামাল হোসেন নই যে আমার কাছে শরীরই সব। আমি সাজিদ। আমি আপনাকে চাই চারুলতা। সম্পূর্ণ আপনাটাকেই, সম্পূর্ণ আপনিটাকেই চাই আমার। আমিটাকে পাওয়া যে এত সহজ না। এত অপেক্ষা সহ্য হবে তো? আমি অপেক্ষার বিষ পান করতে চাই চারুলতা। আমার আপনিটাকেই চাই, পুরোটা চাই। দেখা যাক। চারুলতা, হুম। আপনার শরীরে মোহনীয় বেলি ফুলের সুবাস ভেসে আসে কেন? আমি কি আপনাকে বেলি ফুল বলে ডাকতে পারি? চারুর ভিতরটা হঠাৎই কেমন করে উঠল। মস্তিষ্কের এক কোণা নাড়া দিল ছোট্ট এক স্মৃতি, ছোট্ট এক অনুমতি বাক্য। আমি কি তোমাকে স্বর্ণলতা বলে ডাকতে পারি? চারুর জানা নেই হঠাৎই কেন তার এই কথাটি মনে পড়ে গেল। চারু অত্যন্ত সুকৌশলে নিজেকে সামলে নিল। না, শিহাবকে ভাববে না সে। সে এখন অন্য কারো স্ত্রী। শিহাবকে ভাবা তার শোভা দেয় না। শিহাবকে সে স্বর্ণলতা ডাকার অনুমতি দেয়নি, কিন্তু সাজিদকে দেবে। সাজিদই এর আসল হকদার। হুম, ডাকতে পারেন। সাজিদের ঠোঁটে ভালোবাসাময় প্রাপ্তির হাসি ফুটে উঠল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পুতুল কোথায়? কাল থেকে একবারও তাকে দেখলাম না। সে নিজের বন্ধুর বাড়ি আছে। কাল শান্তর জন্মদিন ছিল। শান্ত তেজ ধরেছে, পুতুল না গেলে ও কেক কাটবে না। তাই মেয়েটাকে ওখানে রেখে আসতে হলো। দুটো যতই মারামারি করুক না কেন, দিন শেষে একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। বাসায় আসবে কবে? আসবে কবে কি? আসার সময় প্রায় হয়ে এলো। আমি তো ভাবছি এখনো কেন আসছে না। পুতুল কি আমাকে মেনে নেবে? মানবে না কেন? পুতুল তো আর বাচ্চা নয় যে তাকে এটা সেটা বুঝিয়ে রাজি করিয়ে নেবেন। বাচ্চা নয় তো কি, মাত্র 8 বছর বয়স। বাবার কাছে মেয়েরা হয়তো সবসময় ছোটই থাকে, কিন্তু পুতুল যথেষ্ট বড় হয়েছে, বোধ শক্তিও হয়েছে। সে যদি আমাকে মা হিসেবে মানতে না চায় তো? সাজিদের কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। চারুর কথা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। বিয়েটা করার আগে সম্ভবত একবার পুতুলের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। সাজিদের চিন্তা ভাবনার মাঝেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। খুলে দেব নাকি এখনো মেয়ের থেকে দূরে থাকতে বলবেন? আপনি যদি আমার মেয়ের মা হতে রাজি থাকেন, তাহলে অবশ্যই খুলে দেবেন। আমি আপনার উপর বিশ্বাস রাখতে চাই। মা কখনো সন্তানের ক্ষতি চাইবে না। কিন্তু আপনি যদি পুতুলকে না মানতে পারেন, তবে দয়া করে ওর থেকে দূরে থাকবেন। আপনি তো আমাকে বিশ্বাস করেছিলেন সাজিদ, তাহলে আজ এই প্রশ্ন উঠছে কেন? আমি আপনাকে আমার স্ত্রী রূপে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী হওয়ার প্রস্তাব করেছিলাম, আমার মেয়ের মা হওয়ার প্রস্তাব নয়। আপনি যদি আমার মেয়ের দায়িত্ব নিতে না চান, আমি জোর করব না। আমি আমার মেয়েকে ভালোবাসতে পারবো। তবে হ্যাঁ, আমাকে ভালোবাসার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আর যদি আপনার মেয়ের মা হওয়ার দায়িত্বও নিতে চাই? আমার কোনো আপত্তি নেই। শুধু বলবো, ওকে
মাকে একটু ভালোবাসবেন। মায়ের ভালোবাসার কাঙাল সে ছোট্ট থেকেই। তবে আমার মেয়েকে ভালো না বাসলেও কষ্ট দিবেন না চারুলতা। আমি সহ্য করতে পারবো না। আবারও কলিং বেল বেজে উঠল। চারু আর কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে আসতেই দেখা গেল নাজমা বেগমকে। তুমি আবার উঠে এলে কেন মা? আমি তো খুলে দিতাম। আমি খুলে দিচ্ছি, আপনি রেস্ট নিন আন্টি। আন্টি বলবে এখনো? মা ডাকবে না? চারু প্রতি উত্তরে একটু মুচকি হাসলো, তবে তার মন এখনো জানে না নাজমা বেগম মা ডাকটি শোনার উপযুক্ত কিনা। একজন অনুপযুক্ত মানুষকে মা ডেকে মা ডাকটাকে অসম্মান করার ইচ্ছে হলো না চারুলতার। সে গিয়ে দরজাটা খুলে দিল। চারুলতাকে দরজা খুলতে দেখে অবাক হলো পুতুল। এতদিনে কখনো এমন হয়নি। পুতুল একটু হেসে পড়ল। কেমন আছো আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তোমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কেমন কাটলো? ভালো। পাপ্পা কোথায় আন্টি? ঘরে আছে। পুতুলের কাছে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সবকিছু ঠিক থাকার সত্ত্বেও ঘরটা এলোমেলো লাগছে, কিন্তু পুতুলের বাচ্চা মস্তিষ্ক সেই এলোমেলো জিনিসটা কি তা ধরতে সক্ষম হচ্ছে না। সে ধীর পায়ে এগিয়ে গেল সাজিদের ঘরের দিকে। সাজিদ তাকে দেখেই একটু মিষ্টি হেসে বলল। কেমন আছো মাম্মা? সাজিদের ঘরে প্রবেশ করতে বেশ বড় একটা ধাক্কা খেল পুতুল। বিছানায় দুটো বালিশ, কাবার্ডের এক পাশে একটু অংশ খোলা। সেখানে দেখা যাচ্ছে কাবার্ডের এক পাশে একটু অংশ খোলা, সেখানে দেখা যাচ্ছে নীল রঙা এক শাড়ি। এই শাড়িটি কার সেটা পুতুল জানে। এই শাড়িটি দিয়েই চারু তাকে শাড়ি পরানো শিখিয়েছিল। ড্রেসিং টেবিলে বেশ কিছু সাজগোজের জিনিস এবং গহনা। ঘর থেকেও মেয়েলি একটা গন্ধ ভেসে আসছে। এটা অবশ্য পুতুল বুঝতে পারলো না। পুতুল ধীরে ধীরে খাটে এসে বসলো। চারুলতা আন্টির জামা কাপড় তোমার ঘরে রাখা কেন পাপ্পা? সাজিদ একটু বিভ্রান্ত হলো। পুতুলের চোখ মুখে স্পষ্ট কৌতূহল। আজ অব্দি নাজমা বেগম ছাড়া অন্য কোনো মেয়েকে সে সাজিদের ঘরে দেখেনি। বাইরে থেকে কেউ দেখা করতে এলেও সে ড্রয়িং রুমেই বসে থাকতো। সাজিদ নিজের ঘরে আসার অনুমতি কাউকেই কখনো দেয়নি। এমনকি পুতুলের মা অবধি ডিভোর্সের পর এই ঘরে আসতে পারেনি। পুতুল কখনোই সাইমার সাথে দেখা করেনি। সে সাজিদের ঘরে দরজা বন্ধ করে থাকতো। যেই মা এতদিন ওর সাথে দেখা করেনি, সেই মায়ের আর দেখা করার প্রয়োজন নেই বলেই সে মনে করে। খুব অভিমান তার মায়ের উপর। পুতুলের পিছু পিছু চারুও ঘরে প্রবেশ করলো। পুতুলের প্রশ্ন সে শুনেছে। সাজিদের মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে। সে কিভাবে শুরু করবে তা ঠিক ভেবে উঠতে পারল না। মাম্মাম, হুম। আন্টিকে তোমার কেমন লাগে? আন্টি তো ভালোই। আন্টি দেখতে কত সুন্দর করে কথা বলে, গান গায়। আমার তো খুব ভালো লাগে। আমি বড় হয়ে আন্টির মতোই হতে চাই। তাই নাকি মাম্মাম? তো কেমন হয় যদি তোমার আন্টি সবসময় আমাদের সাথে থাকে? সব সময় আমাদের সাথে থাকবে? হুম। কিভাবে? ধরো তোমার মা হয়ে। পুতুলের মুখ হঠাৎই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল তীব্র বিস্বাদ। তুমি বিয়ে করে নিয়েছো পাপা? এভাবে? পুতুলের কণ্ঠে কিছু ছিল। সাজিদ সম্পূর্ণ দিশেহারা হয়ে গেল। মাম্মাম, আমি। তুমি আমার জন্য সৎ মা এনেছো। মাম্মাম, তুমি? সেও কি নিশুর মায়ের মতোই হবে? নিশুর মা বা মারা যাওয়ার পর ওর পাপা আবার বিয়ে করে আনে। তারপর থেকে ওর সৎমা ওকে অনেক কষ্ট দেয়। তুমি আমার জন্য সৎমা কেন আনলে পাপা? এর চেয়ে তো ভালো ছিল তুমি আমাকে আমার মাই এনে দিতে। সে তো অন্তত আমাকে কষ্ট দিত না। এতক্ষণ যাবৎ সকল ঘটনায় প্রত্যক্ষ করছিল চারু। তার কোনো রকম অনুভূতিই হচ্ছে না। ও সম্ভবত এসব কিছুর জন্য প্রস্তুতি ছিল। চারু একবার পুতুলকে ডাকলো। পুতুল ওর দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর করলো না। পুতুল, মা তোমার কি মনে হয় আমি এমন কেউ যে বাচ্চাদের অত্যাচার করি? নিশুর মাকেও এমন মনে হয় না। সেও খুব সুন্দর দেখতে। নিশুর মাকে টেনো না এখানে, তুমি আমাকে দেখো। কি মনে হয় আমাকে দেখে? চারুর কণ্ঠস্বরে কিছু একটা ছিল যা খুব সহজেই পুতুলের মনে জায়গা করে নিল। সত্যিই বাচ্চারা খুব সহজ সরল হয়। তাদের যেভাবে খুশি গড়ে নেওয়া যায়। চারুর কণ্ঠস্বরেই বোধহয় এমন মায়া ছিল।
তুমি কি সত্যিই নিশুর মায়ের মতো ব্যবহার করবে না আমার সাথে? আমার ভালো মা হবে?